এই গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা লিকে দেখতে পাই। সে দংহো ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ানের জব করে। পাশাপাশি লি তার দুই বান্ধবীর সঙ্গে একটি ক্যাফেও চালায়। আজকে লি যখন তার এক কলিগের সঙ্গে জিং নামের এক ডক্টরকে নিয়ে গসিপ করছিল, তখনই সেখানে ডক্টর জিং চলে আসে। হঠাৎ করে জিংকে দেখে লিয়ের মুখে থাকা কফি তো বের হয়ে আসে। তবে জিং তো ব্যাপারটাকে খুবই স্মার্টনেসের সাথে সামলে নেয়। এই জিং হলো একজন ডেন্টিস্ট, তবে দেখতে খুবই হ্যান্ডসাম আর ভালো ডক্টর হওয়ার জন্য দংহো ইউনিভার্সিটিতে সে অনেক বেশি পপুলার। তারপর লিয়ের বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়। এই মেয়েটির নাম ছিল মাহি। সে একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। তাদের ক্যাফেতে কাজ করা আরেকটি মেয়ে যার নাম দুদু, সেও তাদের কাছে আসে। এই মেয়েটির আজকে আবার ব্রেকআপ হয়েছিল, তাই মাহি তাকে কিছু অ্যাডভাইস দিচ্ছিল। তারপর লিয়ের আরেকটি বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়। এই মেয়েটার নাম হলো ইউ। সে একজন ডক্টর। ইউ বলে দুদুর এক্স বয়ফ্রেন্ড হলো একজন ডেন্টিস্ট, তার নাম হলো জিং। এটা শুনে লি অবাক হয়ে যায়, কারণ সে ভাবতো ডক্টর জিং অনেক ভালো একটা ছেলে, কিন্তু সে কোনো মেয়েকে এভাবে কষ্ট দিতে পারে এটা তো লি কোনোভাবেই মানতে পারছিল না। যাক, তারপর লি যখন বাড়িতে আসে তখন সে দেখে তার বাসায় আজকে তার মা এসেছে। আসলে লি এ বাসায় একাই থাকতো, আর আজকে তার মা তার সঙ্গে দেখা করতে এখানে এসেছিল। মা বলতে থাকে, তোমার 26 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারলি না। লি বলে, মা এখনো অনেক টাইম আছে, সময় হলে ঠিকই বয়ফ্রেন্ড বানিয়ে নিব। কিন্তু মা তো লিয়ের কোনো কথাই শোনে না। সে লিকে এখনই বয়ফ্রেন্ড খুঁজতে বলে। এখানে মা লক্ষ্য করে লিয়ের দাঁতগুলো অসমান। তিনি ভাবে এই দাঁতের জন্যই হয়তো কোনো ছেলে এখনো পর্যন্ত লিকে পাত্তা দেয়নি। তাই লিয়ের মা তার দাঁতগুলো ঠিক করার জন্য তাকে ধরে বেঁধে জোর করে একটি ডেন্টিস্টের কাছে নিয়ে আসতে থাকে। তখন লি দুদু আর জিংকে একসাথে দেখতে পায়। দুদু তখন কান্না করছিল, তাই লি ভাবে এই জিংই হয়তো দুদুর বয়ফ্রেন্ড, কিন্তু এমন কিছুই না। দুদু হলো জিং এর স্টুডেন্ট, আর দুদুর বয়ফ্রেন্ডও জিং এর স্টুডেন্ট ছিল। তারপর লিকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়। চেক আপের পর ডক্টর বলে তার 4টা দাঁত তুলে ফেলতে হবে। এটা শুনে লি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু লিয়ের মা কালকের জন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। বেচারি লি তার মায়ের জন্য কিছুই করতে পারছিল না। তারপর লি যখন বাড়ি যাচ্ছিল তখন একটি মহিলা ইচ্ছে করে লিয়ের সঙ্গে ধাক্কা খায় এবং চোট লাগার বাহানায় সে লিয়ের কাছ থেকে টাকা চায়। হঠাৎ করে মহিলাটি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। এই দেখে লি তাকে সিপিআর দিচ্ছিল, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। তখনই সেখানে জিং আসে। সে মহিলাটিকে সিপিআর দেয় এবং অ্যাম্বুলেন্স ডাকে। মহিলাটিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় সে বলতে থাকে, এই মেয়েটি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই শুনে জিং তো লিকেও জোর করে ধরে গাড়িতে বসিয়ে দেয়। এবার হসপিটালে মহিলাটির যা বিল হয়েছে তা জিং তো লিকে পেমেন্ট করতে বলে। লি বলে সে কিছুই করেনি, মহিলাটি মিথ্যে কথা বলছে। কিন্তু কে শুনে কার কথা? জিং তো তার কোনো কথাই বিশ্বাস করছিল না। এতে লি প্রচন্ড রেগে যায়, কিন্তু রেগে গেল লিকে টাকা দিতেই হয়। এজন্য লি তো জিংকে গালাগালি করতে করতে সেখান থেকে চলে যায়। তখনই আবার সেখানে ইউ আসে। সে জিংকে বলে মহিলাটি আসলেই ফ্রড, সে আগেও এমনটা অনেকবার করেছে। এটা শুনে জিংয়ের আবার লিয়ের জন্য একটু খারাপ লাগে। এদিকে বেচারি লিয়ের আজকে দিনটাই খারাপ ছিল। সে হসপিটাল থেকে বের হওয়ার পর তার পায়ে চুইংগাম লাগে। সে চুইংগাম পা থেকে ছাড়াতে গিয়ে বাসে উঠতে লেট করে ফেলে। এমনকি সবশেষে বাসে উঠতে গিয়ে সে তো পড়েও যায়। এমনকি কিছুক্ষণের মধ্যে সেখানে বৃষ্টি হলে সে বৃষ্টিতেও ভিজে যায়। তখনই সেখানে ছাতা নিয়ে জিং আসে। জিংকে দেখে লি বলতে থাকে, তুমি কি আমাকে সরি বলার জন্য আমার পিছনে পিছনে এখানে এসেছ? জিং বলে, না তো, আমি বাড়িতে যাচ্ছিলাম, তোমাকে ভিজতে দেখে এই ছাতাটা তোমাকে দিতে এলাম। তারপর জিং ছাতা দিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন লিকে নিয়ে তার মা আবারও হসপিটালে আসে। কিন্তু যে ডক্টর কালকে লিয়ের চেক আপ করেছিল সে আজকে ছুটিতে গিয়েছে। এখন এখানে দুটো ডেন্টিস্ট আছে, জিং আর সোহান। জিং এর নাম শুনে লি তখন তাড়াহুড়া করে ডক্টর সোহানের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। কিন্তু চিকিৎসা করার সময় ডক্টর সোহান কিছু ভুল করে ফেলে, যার কারণে লিয়ের অনেক ব্যথা হয়। তাই সোহান জিংকে ডেকে নিয়ে আসে। তারপর জিং খুব সুন্দর করে লিয়ের দাঁতগুলো তুলে দেয়, ফলে লিয়ের একটুও ব্যথা হয় না। কিন্তু দাঁত তোলার পর বেচারির দুটো গালি অনেকটাই ফুলে গিয়েছিল, যা দেখে লিয়ের মা লিকে কিউট বলতে থাকে। তারপর দুদু লিকে ফোন করে আর বলে আজকে কলেজে ডক্টর ওয়াং এর ক্লাস
আছে, দুদুর কলেজে আসতে দেরি হবে, তাই লি যেন তার বদলে ক্লাসে গিয়ে উপস্থিতি দিয়ে দেয়, কারণ ক্লাসে অনুপস্থিত থাকলে পরে কম নাম্বার দেওয়া হবে। তাই লি নিজেকে কভার করে ক্লাসরুমে ঢুকে পড়ে, কিন্তু ক্লাসে আসার পর দেখা যায় ডক্টর ওয়াং না, বরং ডক্টর জিং এদের ক্লাস নেবে। জিংকে দেখে লি তো অবাক হয়ে যায়, আর এই চক্করে যখন দুদুর নাম ডাকা হয় তখন লি উপস্থিত দিতেই ভুলে যায়, যার কারণে জিং তাকে দেখে ফেলে। জিং দেখে ফেলেছে দেখে লি তো তাড়াতাড়ি করে বলতে থাকে, আসলে আমি অন্য ক্লাসের স্টুডেন্ট, ভুল করে এখানে চলে এসেছি। কিন্তু জিং জোর করে লিকে ক্লাসরুমে বসতে বলে এবং 1.5 ঘন্টা ধরে লেকচার দেয়, যা শুনতে শুনতে বেচারি লিয়ের অবস্থাই খারাপ হয়ে যায়। তারপর আরেকদিন জিং যখন কিছু বই নেওয়ার জন্য লাইব্রেরিতে আসে তখন তাকে দেখে লিয়ের এক কলিগ তো পুরাই ক্রাশ খেয়ে যায়। লিয়ের ফোনের ক্যামেরাটা আবার ভালো ছিল, তাই কলিগ লিয়ের ফোনটা নিয়ে লুকিয়ে লুকিয়ে জিং এর ছবি আর ভিডিও করতে থাকে। তারপর লি যখন কাজ করছিল তখনই জিং তাকে দেখতে পায়। এই দেখে লি তো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ার চেষ্টা করে, কিন্তু জিংও কম না, সে সোজা লিয়ের সামনে চলে আসে এবং একটি বইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। লি যখন সে বইয়ের সম্পর্কে তার ফোনে সার্চ করতে যাচ্ছিল তখনই জিং লিয়ের ফোনে তার ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। লি তো বলতে থাকে, তুমি আমাকে ভুল বুঝো না, এসব আমি করিনি, আমার এক কলিগ করেছে, কারণ আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। তবে জিং এই নিয়ে বেশি কিছু না বলে বই নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আবারও লিয়ের কাছে আসে, তখন আবার লি স্পাইসি ফুড খাচ্ছিল। জিং লিকে স্পাইসি ফুড খেতে বারণ করে, কারণ এর জন্য তার দাঁতে প্রবলেম দেখা দিতে পারে। এখানে জিং তো খাবার দাবার নিয়ে লিকে অনেকক্ষণ ধরে আবারও লেকচার শুনিয়ে যায়। তারপর জিং যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই একটি মেয়ে তাকে বাবল ট্রি দেয়, কিন্তু জিং এটা খায় না, আবারও লিয়ের কাছে এসে লিকে টিটা দিয়ে দেয়। এতে লি একটু অবাক হয়, কারণ বাবল টি এর জন্য অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয়। তাহলে কি জিং তার জন্য এত বড় লম্বা লাইনে দাঁড়িয়ে বাবল টি এনে দিয়েছে? এইসব ভেবে লি তো প্রচন্ড খুশি হয়ে যায়, এমনকি সে তো জিং এর উপর ইমপ্রেস হয়ে যায়। এদিকে মাহি তার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে হাতে নাতে ধরে ফেলে। সে একটু বসি টাইপের মেয়ে ছিল, তাই তার বয়ফ্রেন্ড তার সঙ্গে থাকতে চায় না, সে তো মাহির সঙ্গে ব্রেকআপ করে নেয়। এতে বেচারি মাহি অনেক কষ্ট পায়। তখনই সেখানে রেন নামের একটি ছেলে আসে, এটা ছিল লিয়ের ভাই, তবে রেন ছিল পাক্কা প্লেবয় একটা ছেলে। এখানে এসে মাহির ব্রেকআপ হয়েছে শুনে রেন তাকে নিয়ে অনেক মজা করতে থাকে। পরের সিনে ইউ গেম খেলতে খেলতে কোথাও একটা যাচ্ছিল, তখন কিছু ছেলে ইউকে বারবার তাদের ক্লাব জয়েন করতে বলে। এতে ইউ অনেক রেগে যায়। তখনই সেখানে অন্য একটি ছেলে এসে দংহো ইউনিভার্সিটি কোথায় জিজ্ঞাসা করে, তবে ইউ উত্ত্যক্ত করা ছেলে ভেবে না দেখেই তাকে মেরে দেয়। পরে যখন এত সুন্দর কিউট একটা ছেলেকে দেখে তখন সে তো পুরাই ফিদা হয়ে যায়। এই ছেলেটার নাম ছিল চ্যান। চ্যান জিজ্ঞাসা করে দংহো ইউনিভার্সিটি কোন দিকে, ইউ সেদিকে যাচ্ছিল, তাই সে চ্যানকে তার সঙ্গে আসতে বলে। ইউ তাকে মেডিকেল ডিপার্টমেন্ট দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। চ্যান তখন জিং এর সঙ্গে দেখা করে। চ্যান হলো জিং এর দূর সম্পর্কের কাজিন। অন্যদিকে লি আর মাহি একটি হট স্প্রিং হোটেলে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। লি তো অনেক দূর চলেও এসেছে, কিন্তু মাহি ট্রাফিকে আটকে গিয়েছে। তখনই হসপিটাল থেকে মাহিকে ফোন করা হয় যে তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, এখন ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই শুনে মাহি তো হোটেলে না গিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। অন্যদিকে মাহির জন্য অপেক্ষা করতে করতে লি তো তার বাসটাও মিস করে ফেলে। তখন আবার ওয়েদারটাও খারাপ হতে থাকে, তুষারপাত শুরু হয়ে যায়। এরই মধ্যে এক সিকিউরিটি গার্ড লিয়ের কাছে এসে বলে, আমি একটু আগেই হোটেল থেকে একটি গাড়ি যেতে দেখলাম, হয়তো গাড়িটি আবারও হোটেলে যাবে, তাই তুমি এখানে অপেক্ষা করো। ওই গাড়িটি এদিকে আসলে ওনার সাথে হোটেলের মধ্যে চলে যেও। অনেকক্ষণ পর গাড়িটি ফিরে আসে, আর এই গাড়িতে অন্য কেউ নয় বরং জিং ছিল। জিং লিকে লিফট দেয়। রেডিওতে তখন ভূতের কাহিনী চলছিল। এসব ভূতের কাহিনী শুনে লি অনেক বাজেভাবে ভয় পেয়ে যায়। তারপর রাস্তার মধ্যে জিং এর একটা কল আসলে সে গাড়ি থেকে নেমে কথা বলতে থাকে, তবে বেশি তুষারপাত হওয়াতে তার কথা বুঝতে সমস্যা হচ্ছিল। এই দেখে লি তো গাড়ি থেকে নেমে নিজের ইয়ারফোনটা জিং এর কানে দিয়ে যায়, যা দেখে জিং অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা হোটেলের কাছাকাছি চলে আসে, তবে এখানে রাস্তাটা অনেক উঁচু থাকার কারণে তাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। পাহাড়ের উপর থেকে শহরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, যা দেখে লিতো অনেক বেশি খুশি ছিল। লিতো খুশির ঠেলায় ওইখানে থাকা বরফ হাতে নিয়ে খেতে শুরু করে দেয়, ফলে তার দাঁত দিয়ে রক্ত বের হতে শুরু করে। জিং তার দাঁত চেক করে আর একটু বকাও দেয় এভাবে বরফ খাওয়ার জন্য। জিং যখন দাঁত চেক করছিল তখন লি বুঝতে পারে জিং এর হাত অনেক বেশি গরম, তাই সে জিংকে চেক করে দেখতে পায় জিং এর শরীরে অনেক জ্বর।
এই জন্য লি জিংকে তার মাফলার পরিয়ে দেয়। তারপর জিং লিকে তার হোটেলে ছেড়ে দিয়ে নিজে তার ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছিল, যেটা কিনা এই হোটেলের বিপরীত দিকে ছিল। তবে জিং এর যেহেতু জ্বর হয়েছে তাই লি তার জ্যাকেট, মাফলার আর সুইটার সবকিছুই জিংকে পরিয়ে দেয় এবং তাকে এখানে দাঁড় করিয়ে তার জন্য ওষুধ আনতে যায়। তবে লি যখন নিচে আসে তখন সে জিংকে দেখতে পায় না, এমনকি জিং তো তার জ্যাকেটও ফেরত দিয়ে গিয়েছে। লিয়ের তখন জিং এর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই সেই জিংকে খুঁজতে বেরিয়ে যায়। তখন আবার বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল এবং রাতের অন্ধকারে লি প্রচন্ড ভয় পাচ্ছিল। এরই মধ্যে পিছন দিক থেকে কেউ লিকে টাচ করে। লি তো তাকে না দেখে মারতে শুরু করে, আর আমরা দেখি এটা আর কেউ নয়, জিংই ছিল। তবে এখানে জিং এর অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল, তাই লি জিংকে তার সাথে করে হোটেলের রুমে নিয়ে আসে। তখন আবার রুমের দরজায় লিয়ের আরেক বান্ধবী শিয়া নক করে। এতে লি অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ যদি শিয়া জানতে পারে যে তার রুমে একটি ছেলে আছে তাহলে সে এই কথাটি সবাইকে গিয়ে বলে দিবে। তাই লি জিংকে চুপ থাকতে বলে এবং নিজেও কোনো সাড়া দেয় না। শিয়া তখন লিকে ফোন করে। ফোনের আওয়াজ শুনে শিয়া বুঝতে পারে যে লি ভিতরেই রয়েছে, তাই সে লিকে দরজা খুলতে বলে। লি তাড়াহুড়া করে একটি ভারী কম্বল জিং এর উপর দিয়ে দেয় এবং তাকে চুপ থাকতে বলে। তারপর লি যখন দরজা খোলে তখন শিয়ার সন্দেহ হয় যে রুমে লি ছাড়া অন্য কেউ আছে। সে যখনই কম্বলের ভিতর চেক করতে যাচ্ছিল তখনই লি জিং এর উপর গিয়ে বসে পড়ে আর বলে, এখানে আমার জামা কাপড় রাখা আছে। আসলে ঘরটা অনেক অগোছালো লাগছিল, তাই আমি আমার সব জামা কাপড়গুলো কম্বলের নিচে রেখে দিয়েছি। তারপর লি ঘুমানোর বাহানা দিয়ে শিয়াকে তার রুম থেকে বের করে দেয়। এবার লি যখন চাদর সরিয়ে জিংকে দেখে তখন তো তার কোনো সারা শব্দই ছিল না, এমনকি সে শ্বাসও নিচ্ছিল না। এই দেখে লি অনেকটাই ঘাবড়ে যায়। সে জিংকে সিপিআর দেয়। তখনই জিং হেসে ফেলে। আসলে জিং এতক্ষণ অ্যাক্টিং করছিল। লি বলে, তুমি অভিনয় করছো? এদিকে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। জিং বলে, যদি এভাবে আরেকটু আমার উপরে থাকতে তাহলে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যেতাম। এটা শুনে লি লজ্জায় পড়ে যায়। তারপর তারা শুয়ে পড়ে। জিং ঘুমিয়ে গেল। লিয়ের তো ঘুমিয়ে আসছিল না, তাই সে মিউজিক অন করে গান শুনতে থাকে আর গান শুনতে শুনতে একটা টাইমে ঘুমিয়ে পড়ে। এদিকে মাহি হাসপাতালে তার বাবা ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করছিল। তখনই সেখানে অনেকগুলো খাবার নিয়ে রেন চলে আসে। মাহির অনেক খিদে তো পেয়েছিল, কিন্তু সে এখন ডায়েটে আছে, তাই এত হ্যাভি খাবার সে খেতে পারবে না। রেন তো ভালো করেই জানতো মাহিকে কি করে খাওয়ানো যাবে, তাই সে মাহিকে দেখিয়ে দেখিয়ে খাবারগুলোর অনেক প্রশংসা করতে থাকে আর দেখাতে থাকে। মাহিও আর নিজেকে সামলাতে না পেরে খাবারগুলো খেতে শুরু করে দেয়। তারপর ডক্টর মাহিকে বলে তার বাবার অবস্থা এখন ভালোই আছে। এতে মাহি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লিয়ের যখন ঘুম ভাঙে তখন সে এক নজরে ঘুমন্ত জিংয়ের দিকে তাকিয়েছিল। এখানে জিংকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তারপর লি হোটেলের খাবারের বুফে থেকে জিংয়ের জন্য কিছু খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু শিয়া তাকে ধরে ফেলে এবং রুমের ভিতরে কে আছে তা জানার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু লি তাকে খোলার কোনো সুযোগই দেয় না। তখনই তারা একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। নিচে এসে দেখে একটি বাচ্চা ছেলের মুখে প্যারেক ঢুকে গিয়েছে আর তার মুখ থেকে অনেক রক্ত বের হচ্ছে। এইসব দেখে লি তো তাড়াতাড়ি করে তার রুমে গিয়ে জিংকে সবকিছু খুলে বলে। জিংও তাড়াহুড়া করে সেখানে আসে এবং খুব সহজেই বাচ্চাটির মুখ থেকে প্যারেক বের করে ফেলে। এর পরের সিনে আমরা মাহিকে দেখতে পাই। সে তার বাবার জন্য প্রার্থনা করার জন্য একটি চার্চে আসে। ভিতরে ঢুকার জন্য তো টাকা দিতে হয়, কিন্তু মাহির কাছে খুচরা কোনো টাকা ছিল না। তখনই তার পিছনে থাকা একটি ছেলে মাহির হয়ে টাকা দিয়ে দেয়। মাহি প্রথম দেখাতেই ছেলেটির উপর ক্রাশ খেয়ে যায়। এদিকে শিয়া তাদের গ্রুপ চ্যাটে সবাইকে জানিয়ে দেয় যে লিয়ের রুমে গতকালকে একটি ছেলে ছিল আর তারা হয়তো এখন ডেট করছে। এইসব দেখে লিয়ের তো অনেক রাগ হচ্ছিল, তবে সে কিছু বলতেও পারছিল না। অন্যদিকে মাহি যখন প্রার্থনা করে চার্চ থেকে বের হচ্ছিল তখন তার সঙ্গে আবারও সেই ছেলেটার দেখা হয়ে যায়। টাকা শোধ করে দেওয়ার বাহানায় মাহি তো ছেলেটির কাছ থেকে তার ফোন নাম্বারটিও নিয়ে নেয়। যাই হোক, এদিকে আবার দুদু লিকে SMS করে বলে আগেরবার সে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ওইখানে গিয়েছিল, মানে লি এখন যে জায়গায় ঘুরতে এসেছে সেখানে আর কি। দুদু বলতে থাকে পাহাড়ের চূড়ায় তারা একটি লাভ ব্লক লাগিয়েছিল, তাই দুদু লিকে অনুরোধ করে সে যেন এখনই তাদের ওই লাভ ব্লকটি খুলে দেয়। লিও দুদুর কথা মতো সেখানে এসে পড়ে। তবে এখানে এসে লি তো পুরাই টাসকি খেয়ে যায়, কারণ এখানে একটা দুটো না অনেকগুলো লাভ ব্লক লাগানো ছিল। এখন বেচারি তো অনেক খোঁজাখুঁজি করেও দুদুর নামটা খুঁজেই পাচ্ছিল না। তখনই আমরা জিংকে সেখানে
আসতে দেখি। বেচারি লিয়ের কোমর ধরে যাওয়ার জন্য সে ব্যায়াম করতে থাকে, যা দেখতে অনেক বেশি ফানি ছিল। এবার লি যখন জিংকে দেখে তখন সে জিংকে তাকে সাহায্য করতে বলে, কারণ সে তো জিংকে দুদুর এক্স বয়ফ্রেন্ড মনে করছিল, তাই খুব সহজেই জিং তাদের লাভ ব্লকটি খুঁজে পেয়ে যাবে। তবে দেখা যায় জিং দুদুর বয়ফ্রেন্ড না হয়েও খুব সহজেই তাদের লাভ ব্লকটি খুঁজে পেয়ে যায়, কিন্তু সেখানে দুদুর বয়ফ্রেন্ডের নাম জিংসওয়ান লেখা দেখে লি তার নিজের ভুলটা বুঝতে পারে যে দুদুর বয়ফ্রেন্ড আসলে জিং না, সোয়ান ছিল। নামের প্রথম অক্ষর একই হওয়ার কারণে সে জিংকেই দুদুর বয়ফ্রেন্ড ভেবেছিল। তো যাই হোক, ভুল বোঝাবুঝি শেষ করে দুজনে মিলে একসঙ্গে পাহাড়ের একদম উপরে উঠে সানসেট দেখতে থাকে। আর এই দৃশ্যটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে তারা সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করে। পরের সিনে আমরা দেখতে পাই ঘোরাঘুরি শেষ করে তারা দুজনেই বাড়িতে ফিরে এসেছে। লি তখন জিং এর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে অনেকটাই ব্লাশ করতে থাকে। এদিকে জিং এর অবস্থাও লিয়ের মতোই ছিল, সেও বারবার লিয়ের কথাই ভাবছিল, যা দেখে আমরা বুঝতে পারি তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এবার জিং তো লিয়ের সঙ্গে দেখা করার জন্য লাইব্রেরিতেও চলে আসে। তবে এখানে এসে সে জানতে পারে লিয়াসকে তার মায়ের কথা মতো একটি ব্লাইন্ড ডেটে গিয়েছে। এটা শুনে বেচারা জিং এর মনটাই খারাপ হয়ে যায়। তবে শিয়ার কাছ থেকে রেস্টুরেন্টের নাম জেনে জিং সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে রেস্টুরেন্টে এসে অনেকক্ষণ খোঁজার পরও জিং তো লিকে খুঁজে পাচ্ছিল না, কারণ লিয়েরা অন্য রুমে ছিল। এখানে লিয়ের তো ছেলেটিকে পছন্দ হয় না, তবে ছেলেটির আবার লিকে পছন্দ হয়ে যায়। সোয়ান তো লিকে আজ তার সঙ্গে মুভি দেখতে যেতে বলে। লিয়ের তো তার সঙ্গে মুভি দেখতে যাওয়ার একদমই মুড ছিল না, কিন্তু মায়ের কথা ভেবে সে রাজি হয়ে যায়। তারপর বাহানা দিয়ে লি ওয়াশরুমে আসে। সে যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল তখন তার সঙ্গে জিং এর দেখা হয়ে যায়। জিং তখন লিকে জিজ্ঞাসা করে, ব্লাইন্ড ডেটে আসা ছেলেটিকে কি তোমার পছন্দ হয়েছে? লি বলে, না, একদমই পছন্দ হয়নি। এটা শুনে জিং তো ভিতরে ভিতরে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, তারপর লি বাসায় এসে একটি রোমান্টিক নোবেল লিখছিল, যেখানে সে কল্পনা করছে জিং তাকে প্রপোজাল করছে। এইসব কথা ভেবে লি তো অনেক ব্লাশ করছিল। পরের সিনে মাহিকে দেখানো হয়। মাহি তো অনেক বেশি বিরক্ত ছিল, কারণ সে শ্যানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু শ্যান তার রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করেনি। অনেকক্ষণ পর শ্যান তাকে অ্যাকসেপ্ট করে নেয়। মাহি তখন তার সঙ্গে কথা বলার জন্য শ্যানকে তার টাকা ফেরত দিয়ে দেয়। মেসেজ পেয়ে শ্যান বলে ঠিক আছে, এই বলে তো সে অফলাইনে চলে যায়। বেচারি মাহি তার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু শ্যান তার সঙ্গে তেমন কোনো কথাই বলছিল না। এতে মাহি তো অনেকটাই স্যাড হয়ে যায়। এসব দেখে ইউ বলতে থাকে, হয়তো তোর প্রতি ওই ছেলেটার কোনো আগ্রহী নেই, কিংবা ওই ছেলের হয়তো গার্লফ্রেন্ড আছে। মাহি বলে, আরে না, আমি ওর ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ও এখনো সিঙ্গেল আছে। মাহি তো শ্যানের পিছনে পড়ে গিয়েছিল। শ্যান যেখানে কাজ করে সেখানে মাহি তাদের ক্যাফের লেফলেট বিলি করছিল, যাতে করে সে শ্যানের সঙ্গে কথা বলতে পারে। শ্যানকে দেখে মাহি তখন ইচ্ছে করে তার সঙ্গে ধাক্কা লাগায় এবং শ্যানের সঙ্গে কথা বলে। মাহি শ্যানকে তাদের ক্যাফেতে আসার জন্য ইনভাইটও করে। শ্যানও তার কথা মতো আসতে রাজি হয়ে যায়। এই শুনে মাহি অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে লিয়ার র্যান তাদের বাবার সঙ্গে দেখা করতে আসে। এটা র্যানের আসল বাবা হলেও লিয়ের কিন্তু আসল বাবা না। লিয়ের মা 3টা বিয়ে করেছে, এর মধ্যে র্যানের বাবা একজন। তাদের ডিভোর্স হয়ে যাওয়ার সত্ত্বেও সে কিন্তু র্যানের থেকে বেশি লিকে ভালোবাসে, আর র্যানও লিকে তার বোনের মতোই ভালোবাসে। তারপর লিয়ের মা তাকে ফোন করে জানায় যার সঙ্গে লি ব্লাইন্ড ডেটে গিয়েছিল সেই ছেলে তাকে পছন্দ করেছে, আর লিয়ের মায়েরও সেই ছেলেকে পছন্দ হয়েছে, তাই তিনি লিকে তার সঙ্গে বিয়ে করতে বলে। এতে লি প্রচন্ড বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। পরের দিন মাহি তো ক্যাফেতে এসে ভাবছিল সে কিভাবে শ্যানকে ইমপ্রেস করবে। তারপর শ্যান যখন ক্যাফেতে আসে তখন তাকে দেখে মাহি অনেক খুশি হয়। সে নিজে গিয়ে শ্যানের অর্ডার নেয়। এখানে মাহি শ্যানের সঙ্গে আরো কিছুক্ষণ সময় কাটানোর জন্য খিদে লাগার বাহানা করে। তারপর দুজনে মিলে একসঙ্গে খাবার খেতে যায়। শ্যানও এতক্ষণে বুঝতে পারে যে মাহি তাকে পছন্দ করে, আর হয়তো শ্যানও মাহিকে পছন্দ করে ফেলেছে। তখনই তাকে কেউ ফোন করে, যার কারণে শ্যান মাহির সঙ্গে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। এতে মাহি অনেকটা আপসেট হয়ে রেনের সঙ্গে দেখা করতে চলে আসে এবং তার মনের কষ্টগুলো রেনের সঙ্গে শেয়ার করে। রেনও তখন মাহির সঙ্গে তার দুঃখের কথাগুলো শেয়ার করে, কারণ আজকে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। পরের সিনে লি যখন তার চেকআপের জন্য হাসপাতালে আসে তখন সে একটি পরিবারকে দেখে, যারা কিনা তার মেয়ের চেকআপের জন্য অনেক দূরের গ্রাম থেকে এসেছে, কিন্তু আরো অনেক রোগী থাকার জন্য
এদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছিল। লি তখন এই কথা গিয়ে জিংকে বলে। এতে জিং সে বাচ্চা মেয়েটির ট্রিটমেন্ট করে দেয়। তখনই সেখানে সোয়ান চলে আসে, কারণ লিয়ের মা তাকে ফোন করে লিয়ের সঙ্গে দেখা করতে বলেছে, কিন্তু লি তাকে পাত্তাই দিচ্ছিল না। তখনই সেখানে জিং আসে। সেও সোয়ানকে লিয়ের সঙ্গে কথা বলার কোনো সুযোগই দেয় না। জিং তখন লিকে তার কেবিনের চাবি দিয়ে তাকে সেখানে অপেক্ষা করতে বলে। লি তখন সোয়ানের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেখান থেকে দৌড় দেয়। সোয়ান তখন একটি নার্সকে জিজ্ঞাসা করে যে ডক্টর জিং এর সঙ্গে লিয়ের কি কোনো সম্পর্ক আছে। এতে নার্স বলে সবাই জানে ডক্টর জিং আর লি এখন ডেট করছে। এটা শুনে বেচারা সোয়ান তো একদম টাসকি খেয়ে যায়। তারপর লিয়ের আন্টি তাকে ফোন করে এবং সে জিংকে নিয়ে আজ রাতে তাদের সঙ্গে ডিনার করতে আসতে বলে। লি বলে ডক্টর জিং অনেক ব্যস্ত মানুষ, তাই সে আসতে রাজি হবে না। আন্টি বলে তুই বলে তো দেখ, নিশ্চয় তোর কথায় রাজি হবে। তারপর সে যখন জিংকে এই কথাটি বলে তখন জিং এক কথায় আসতে রাজি হয়ে যায়। এতে লিও প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ তার আন্টি যা বলেছিল তাই সত্যি হয়েছে। তারপর লি যখন ব্রাশ করছিল তখন জিং তাকে সাহায্য করে, কারণ লি ঠিক মতো ব্রাশও করতে পারছিল না। বাইরে থেকে এদের রোমান্স দেখে এরা কনফার্ম হয়ে যায় যে ডক্টর জিং এখন লিকে ডেট করছে। তারপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়। এখানে এসে ড্রিঙ্কস করার জন্য জিং তো মাতাল হয়ে গিয়েছিল, তাই লি তাকে সামলাছিল। লিয়ের আন্টি তখন জিংকে তার ভাতিজির সঙ্গে কন্ট্রাক্ট করতে বলে, কারণ তারও দাঁতের সমস্যা রয়েছে। এতে জিং তার উইচ্যাটের নাম্বার নিয়ে নেয়। এইসব দেখে লি তো প্রচন্ড জেলাস হয়, কারণ সে ভালোভাবেই জানে তার দাঁতে কোনো সমস্যাই ছিল না। জিং এর সঙ্গে কথা বলার জন্যই সে মিথ্যা কথা বলেছে। তারপর তারা যখন বাড়ি যাচ্ছিল তখন লিয়ের আন্টির ভাতিজি বারবার জিংকে SMS করে। এতে লি তো আপসেট হয়ে যায়, যেটা জিং আবার লক্ষ্য করে, তাই জিং তাকে ব্লক করে দেয়। এখন লিয়ের দাঁতের অবস্থা অনেকটাই ভালো আছে। এটা শুনে জিং এর সঙ্গে সঙ্গে লিয়েরও মন খারাপ হয়ে যায়, কারণ তারা এখন আর একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবে না। পরের দিন আমরা লি, ইউ আর মাহিকে জিং এর ব্যাপারে কথা বলতে দেখি। এরা তো লিয়ের সঙ্গে মজা করে বলে, এখন তো তুই দেখি প্রায় সময় ডক্টর জিং এর সঙ্গে থাকিস, তবে কি তোদের মধ্যে কিছু চলছে? লি বলে, কি যে বলিস, এমন কিছুই না। বান্ধবীরা বলে, তবে কি ডক্টর জিং তোকে পছন্দ করে? লি বলে, সেটা আমি জানি না, কখনো কখনো মনে হয় সে আমাকে পছন্দ করে, আবার কখনো কখনো মনে হয় আমার মতো সাধারণ মেয়েকে কেন সে পছন্দ করতে যাবে। বান্ধবীরা বলে, তাহলে কি তুই ডক্টর জিংকে পছন্দ করিস? লি তখন নার্ভাস হয়ে যায়। সে এদেরকে কিছু বলবে না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এরাও তো ছাড়ার মেয়ে ছিল না, তারা লিকে ধরে ফেলে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে চিয়ান আর জিংকে দেখানো হয়। কয়েকদিন পরই নিউ ইয়ার, তাই চিয়ান ঠিক করেছে সে ইউকে প্রপোজাল করবে, কারণ সে এতদিনে ইউকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে জিংকে তাকে সাহায্য করতে বলে। জিং বলে ওঠে, আমি নিজেই তো এখনো পর্যন্ত সিঙ্গেল, তোকে কি সাহায্য করব? চিয়ান বলে, আরে তেমন সাহায্য করতে হবে না, শুধু আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকলেই হবে। আর যদি মন চায় তাহলে লিকেও সাথে করে নিয়ে আসতে পারো। জিং বলে, লিকে কেন? চিয়ান বলে, সবাই তো জানে তুমি আর লি এখন ডেট করছো, তাহলে একে অপরের সঙ্গে ঘুরে বেড়াতে কিসের এত ভয়? চিয়ানের এই আইডিয়াটা জিং এর কাছেও ভালোই লাগে, কারণ সে এই বাহানা দিয়ে লিয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবে। তাই জিং লিকে মেসেজ করে নিউ ইয়ারের দিন তার সঙ্গে ঘুরতে যেতে বলে, কিন্তু লি প্রত্যেক বছরই নিউ ইয়ার পালন করে ইউ আর মাহির সঙ্গে, তাই সে জিংকে বারণ করে দেয়। এতে জিং তো অনেকটা আপসেট হয়ে পড়ে। তারপর লি যখন ইউ আর মাহিকে জিজ্ঞাসা করে নিউ ইয়ারের দিন তারা কি কি করবে, তখন ইউ বলতে থাকে এবছর সে তাদের সঙ্গে থাকতে পারবে না, কারণ হসপিটালে তার অনেক কাজ আছে। কিন্তু আসলে তো ইউ তাদেরকে মিথ্যা কথা বলেছিল, কারণ সে চ্যানকে কথা দিয়েছে সে চ্যানের সঙ্গে ঘুরতে যাবে। তখন আবার মাহিও বলে ওঠে, সেদিন আমাকে লাইভ স্ট্রিম করতে হবে, তাই আমিও আসতে পারবো না। বেচারে লি তো এখন জিংকে বারণ করে দিয়ে নিজেই পস্তাচ্ছিল, তাই সে অনেক চিন্তা ভাবনা করে আবারও জিংকে মেসেজ করে আর বলে, আমি সেদিন তোমার সঙ্গে ঘুরতে যেতে রাজি আছি। এটা শুনে জিংও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর নিউ ইয়ারের দিন চলে আসে। লি আর জিং আগে পৌঁছে যায় একটি পার্কের মধ্যে, যেখানে তারা চ্যানের জন্য অপেক্ষা করছিল। এখানে লি যখন জিং এর সঙ্গে সেলফি তুলছিল তখনই পিছনে সে চ্যান আর ইউকে নোটিস করে। লি তো ইউকে দেখে একদম অবাক হয়ে যায়। ইউ এখানে লিকে দেখে কি বলবে বুঝতে পারছিল না। লি তো ইউর উপর প্রচন্ড রেগে যায়, কারণ ইউ তাকে কাজের বাহানা দিয়ে এখানে এসেছে চ্যানের সঙ্গে ঘুরতে। পরের সিনে আমরা মাহিকে দেখতে পাই। সে যখন তার
লাইভ স্ট্রিম করছিল, তখন এই লাইভ স্ট্রিমটা রেন আর শ্যান দুজনেই দেখছিল। হঠাৎ করে তখন মাহির পেটে ব্যথা করছিল, যার কারণে সে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। এতে রেন আর শ্যান দুজনেই তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। মাহি তো শ্যানকে ফোন করে বলে তার বাড়িতে আসার জন্য, কিন্তু শ্যানের আগে সেখানে রেন চলে আসে এবং সে মাহিকে নিয়ে হসপিটালে আসে। এদিকে 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তারা চারজন তখন রাইডে উঠে পড়ে। তাদের ট্রেডিশনাল একটা কথা আছে যে নিউ ইয়ারের দিন 12টা বাজার সময় যে কাপল অনেক জোরে আই লাইক ইউ বলবে তারা সারা জীবন একসঙ্গে থাকতে পারবে। 12টা বাজার সাথে সাথে জিং তো লিয়ের নাম ধরে তাকে আই লাইক ইউ বলতে থাকে, কিন্তু তার থেকেও জোরে চ্যান ইউকে আই লাইক ইউ বলে, যার কারণে বেচারা জিং এর কথা লি শুনতেই পায় না। এই দেখে জিং তখন চ্যানের উপর কিছুটা রেগে যায়। এদিকে ডক্টর মাহিকে বলে তার অ্যাপেন্ডিসাইটের সার্জারি করতে হবে, তা না হলে ভবিষ্যতে এর থেকেও খারাপ কিছু হতে পারে। ডক্টর তখন রেনকে মাহির ভালোভাবে দেখাশোনা করতে বলে, কারণ তিনি তো রেনকেই মাহির বয়ফ্রেন্ড ভেবে নিয়েছিল। এই শুনে তারা দুজনেই তো বলতে থাকে আরে না না, আমরা দুজন ডেট করছি না। তখনই সেখানে শ্যান আসে। শ্যানকে দেখে মাহি তো রেনকে এখান থেকে চলে যেতে বলে। রেন চলে গেলে শ্যান বলতে থাকে ট্রাফিকের জন্য তার আসতে দেরি হয়েছে, কিন্তু তবু শ্যান যে এখানে এসেছে এতেই মাহি অনেক বেশি খুশি ছিল। আর আজকে মাহি তো শ্যানকে বলেই ফেলে যে সে তাকে পছন্দ করে। শ্যানও তখন বলতে থাকে যে আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি ছোটখাটো একটা জব করি, তাই তোমাকে এতদিন বলার সাহস পাচ্ছিলাম না। কিন্তু মাহির এসব কিছুতে যায় আসে না, কারণ সে তো শ্যানের সঙ্গে থাকতে চায়। পরে তারা দুজন পরিশ্রম করে বাড়ি গাড়ি সব করে নিবে। এসব শুনে শ্যান তো তখন মাহিকে কিস করে দেয়, অর্থাৎ তারা দুজন এখন থেকে ডেট করবে। তখনই সেখানে রেন চলে আসে। এদেরকে এভাবে দেখে রেন তো অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে এই ছেলে ভালো না, হয়তো সে তোমার সঙ্গে টাইম পাস করছে। তখন শ্যান বলতে থাকে আমি মাহিকে পছন্দ করি আর মাহিও আমাকে পছন্দ করে, তোমার এত সমস্যা কোথায়? এই কথা শুনে রেনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে মাথা নিচু করে এখান থেকে চলে যায়। যাই হোক, তার পরের সিনে আমরা লিয়ের মাকে লিয়ের উপর অনেক রাগারাগি করতে দেখি, কারণ সোয়ান লিয়ের মাকে বলে দিয়েছে যে লি অন্য কারোর সঙ্গে ডেট করছে, কিন্তু এই কথাটি লি তার মাকে বলেনি। লি বলে এমন কিছুই না, ডক্টর জিনের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, তাছাড়া সোয়ানকে তার একদমই পছন্দ হয়নি। এইটা শুনে লিয়ের মা প্রচন্ড রেগে যায়, কারণ সোয়ানের বাবা হলো লিয়ের মায়ের বর্তমান হাজবেন্ডের বস। তাই লিয়ার সোয়ানের মধ্যে যদি সম্পর্ক তৈরি হতো তাহলে লিয়ের মায়ের 3 নাম্বার হাজবেন্ডের প্রমোশন হয়ে যেত। এই জন্য মা তো লিকে অনেকটা বকা দেয়, সে তার পরিবারের মানুষকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে। লি বলে পরিবার? আমার একটি মা আর 3টি বাবা, এটা কোনো পরিবার হলো? আর কতদিন তুমি আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে যাবে? এটা শুনে লিয়ের মা তো সাথে সাথে তাকে একটি সজোরে চড় মেরে দেয় আর বলে আমি আজ পর্যন্ত যা যা করেছি তোর ভালোর জন্যই করেছি, কখনো তোকে আমি আমার বুঝা ভাবিনি, আর তুই কিনা আমাকে নিয়ে এসব ভাবিস। এই বলে লিয়ের মা সেখান থেকে চলে যায়। তখন আবার লিয়ের বাড়ির বাইরের সামনে জিং লিয়ের জন্য অপেক্ষা করছিল। লিয়ের মা জিংকে দেখে অনেক বেশি রেগে যায়। তারপর লি যখন বাইরে বেরিয়ে আসে তখন জিং লক্ষ্য করে লিয়ের গাল লাল হয়ে গিয়েছে, তার মুখ থেকেও রক্ত বের হচ্ছে। তাই জিং তার জন্য ওষুধ আনতে যায়। ফিরে এসে জিং তার গালে আইস প্যাক লাগিয়ে দেয়। লিয়ের তো তখন খিদে পেয়েছিল, তাই জিং তাকে বাইরে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। তবে মনের দুঃখে এখানে লিয়াসকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে লি এখানে গিল্টি ফিল করছিল। আসলে লি যেন একটি ভালো জীবনযাপন কাটাতে পারে তাই লিয়ের মা বারবার বিয়ে করেছে। আর এখানে লি এই সবকিছু জিং এর কাছে বলছিল যে আজকে লিয়ের মা তাকে অনেক বকা দিয়েছে, এমনকি মেরেছে, কিন্তু তার জন্যই লিয়ের মা 3টি বিয়ে করেছে। লিয়ের এই স্যাড স্টোরি শুনে জিং বলে জন্মের আগেই আমি আমার বাবাকে হারিয়েছি আর জন্মের পর মাকে হারিয়েছি, তোমার তো ভাগ্য ভালো যে তুমি তোমার মায়ের কাছ থেকে মারও খেয়েছো, যেটা আমি কখনোই খাইনি। এইসব বলতে বলতে জিং তো অনেক বেশি আপসেট হয়ে যায়। এই দেখে লি তাকে সান্ত্বনা দেয়, কিন্তু লি যেহেতু ড্রিঙ্ক করে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তাই সেখানে অদ্ভুত সব আচরণ করছিল। আর লিয়ের এরকম মাতলামি দেখে জিং তো তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তারপর জিং লিকে বলতে থাকে তোমার বিয়ের সময় তো অনেক বড় একটা সমস্যা হবে, কারণ তোমার তো 3টে বাবা, এদের মধ্যে কে তোমাকে তোমার ফিউচারের হাজবেন্ডের হাতে তুলে দিবে? তখন লি বলে কিন্তু এর থেকে বড় সমস্যা হলো কে আমার হাজবেন্ড হবে। জিং বলে ওঠে প্রথমটা আমি সমাধান করতে না পারলেও দ্বিতীয়টা কিন্তু সমাধান
করতে পারি। জিং তো এখানে তার মনের কথাটি লিখে বলতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটা কুকুর চলে আসে, যার কারণে লি কুকুরটির সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে যায়। সে জিং এর কথায় কোনো কানই দেয় না। তারপর লি জিংকে তার ক্যাফেতে নিয়ে আসে। জিং কফি খায় না, কিন্তু মাতাল লি তবু তার জন্য বিভিন্ন ধরনের কফি বানিয়ে যাচ্ছিল। লি এর অনেকবার বলার পরও জিং যেহেতু কফি খাচ্ছিল না, তাই লি তার উপরে বসে পড়ে। আর মাতাল হয়ে থাকার জন্য লি তো জিংকে সে কুকুরটি ভাবছিল, আর এখানে সে কুকুর ভেবে জিংকে বারবার করে কিস করতে থাকে, যেটাতে জিং তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে। যাক, পরের দিন জিং যখন হসপিটালে আসে তখন তার শুধু বারবার কালকের রাতের সে কিসের কথাই মনে পড়ছিল। এমনকি সে সবার মধ্যে লিকে ইমাজিন করতে থাকে যে লি তাকে বারবার কিস করতে আসছে। এসবে জিং তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে তখন তার কাজেও মনোযোগ দিতে পারছিল না। সে বারবার তার ফোনের দিকে তাকিয়ে লি এর ফোন কিংবা SMS এর অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যায়। লি যখন কোনো SMS বা ফোন করে না, তখন জিং ভাবে হয়তো লি এর কিছুই মনে নেই, তাই তো সে এখনো পর্যন্ত আমাকে এক্সপ্লেন করার জন্য ফোন বা SMS করলো না। তারপর জিং সরাসরি লাইব্রেরিতে যায় লি এর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সে লি এর সামনাসামনি হতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তাই সে বাইরেই পাইচারি করছিল। তখন আবার শিয়া নামের মেয়েটি জিংকে অনেকক্ষণ ধরে পাইচারি করতে দেখে ফেলে, আর সে লিকে এটা বলে দেয়। তারপর লি নিচে নেমে আসে আর জিংকে জিজ্ঞাসা করে সে এই সময় এখানে কি করছে। জিং বলে এমনি আমি হাঁটাহাঁটি করছিলাম। লি তখন কফি কিনতে যাচ্ছিল, তখন জিংও তার সঙ্গে আসে আর সেও একটা কফি কিনে, কিন্তু লি এর সঙ্গে কথা বলার জন্যই জিং এটা কিনেছে। কথায় কথায় লি তো এখানে জিংকে জিজ্ঞাসা করে ফেলে যে কার রাতে কি হয়েছিল, কারণ মাতাল হওয়ার কারণে লি এর কোনো কিছুই মনে ছিল না। এখন জিং কি আর বলবে, সে ঘুরিয়ে পিছিয়ে বলতে থাকে কার রাতে তুমি আমাকে তোমাদের ক্যাফেতে নিয়ে গিয়েছিলে আর আমার জন্য অনেক ধরনের কফি বানিয়েছিলে। আমি খেতে চাইছিলাম না, তবু তুমি জোর করে আমাকে খাইয়েছিলে। তারপর কি হয়েছিল সেটা তো বেচারা জিং আর বলতেই পারছিল না, কিন্তু লিয়েরও কোনো কিছু মনে পড়ছিল না। তবে হঠাৎ করে তার সে কুকুরের কথাটা মনে পড়ে। এতে করে জিংয়ের তো কিছুটা রাগ হয়, কারণ কুকুরের কথা মনে পড়লো, জিংয়ের কথা তার মনে পড়ছে না। যাই হোক, এর পরের সিনে আমরা এই তিন বান্ধবীকে তাদের ক্যাফেতে দেখতে পাই। এখানে ক্যাফেতে কাজ করা একজন কর্মী বলতে থাকে কয়েকদিন ধরে ক্যাফে থেকে অনেক কিছু চুরি হচ্ছে, কে চুরি করছে এটা দেখার জন্য তারা সবাই মিলে যখন সিসিটিভি ফুটেজ চেক করতে যায়, তখন সবাই তো সে রাতে লি আর জিং এর মধ্যে যা কিছু হয়েছিল সবকিছু দেখে ফেলে। এইসব দেখে লিয়ের সঙ্গে সঙ্গে এরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। বেচারি লি তো এখানে লজ্জায় মরে যাচ্ছিল, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। মাহি আর ইউও তো কম না, তারা বারবার কিসের সিনটাই দেখতে থাকে আর এ নিয়ে লিকে টিস করতে থাকে। এতে বেচারি লি অনেক বেশি লজ্জা পেয়ে কানেকশনটাই বন্ধ করে দেয়, কিন্তু তবু এরা থামে না, লিকে নিয়ে মজা করতেই থাকে। অন্যদিকে জিংকে দেখানো হয় আজকে লি চেকআপের জন্য তার কাছে আসবে, তাই জিং তো অধীর আগ্রহে লিয়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু লি তো ওই ভিডিও দেখার পর ভেবেই পাগল হয়ে যাচ্ছিল যে সে এখন ডক্টর জিং এর সামনে কিভাবে যাবে। তখনই শিয়া তাকে ফোন করে লি যে রোমান্টিক নোবেলটি তৈরি করেছিল সেটা আজকে পাবলিক করা হবে, তাই লিকে আজকে ইভেন্টে আসতে হবে। কিন্তু সে অনেক বেশি নার্ভাস ছিল, কারণ এটা লিয়ের প্রথম বই ছিল। এদিকে জিং যে কিনা লিয়ের জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু লি আসে না, তাই জিং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের সিনে দেখা যায় লি যখন লাইব্রেরিতে ছিল তখন সেখানে তার একটি ফ্রেন্ড আসে যে কিনা এই লাইব্রেরিতে অনেকগুলো বই ডোনেট করেছে। এম এর হাজবেন্ড আবার অনেক রিচ ছিল, তাই সে তার ডায়মন্ডের জুয়েলারি গুলো দেখিয়ে দেখিয়ে লিকে অনেক অপমান করে, কারণ লিয়ের 26 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো বয়ফ্রেন্ডই নেই। এইসব দেখে শিয়ার তো অনেক বেশি রাগ হচ্ছিল। তখনই সেখানে জিং চলে আসে। জিংকে দেখে শিয়া বলে ওঠে এই হলো লিয়ের বয়ফ্রেন্ড। এখানে জিংও ব্যাপারটা বুঝতে পেরে নিজেকে লিয়ের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। লিয়ের এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড দেখে এই মেয়েটা তো একদম অবাক হয়ে যায়। তারপর জিং আর শিয়া দুজনে মিলে তাকে বেশ ভালোভাবে অপমান করে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপর এরা যখন লাইব্রেরি থেকে বার হচ্ছিল তখন জিং লিকে বলে সে কেন তাকে অ্যাভয়েড করছে। লি বলে না আমি কেন তোমাকে অ্যাভয়েড করব। এই বলে সে তো জিং এর লিপসের দিকে এক নজরে তাকিয়ে থাকে, কারণ গত রাতে সে কতবার তাকে এই ঠোঁটে কিস করেছে তার তো কোনো হিসাবই ছিল না। যাক, পরের সিনে আমরা মাহি আর শানকে দেখি তারা মুভি দেখতে আসে। তখনই একটি অচেনা মেয়ে মাহিকে SMS করে বলে শ্যান তার বয়ফ্রেন্ড, তাই মাহি যেন অন্যের বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করা বন্ধ
করে, কিন্তু মাহি ব্যাপারটিকে সিরিয়াসলি নেয় না, সে মেয়েটিকে ফ্রড ভাবে। তখনই শ্যানকে কেউ একজন ফোন করে, যার কারণে সে কথা বলার জন্য ওয়াশরুমে চলে যায়। যে মেয়েটি একটু আগে মাহিকে SMS করেছিল, সে মেয়েটি শ্যানকে ফোন করেছে। আসলে এই মেয়েটি শ্যানের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু শ্যান মাহির জন্য মেয়েটির সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। মেয়েটি তখন বলে যদি শ্যান তার কাছে ফিরে না আসে তাহলে সে কিন্তু শ্যান আর তার ছবিগুলো মাহিকে দেখিয়ে দিবে। এই বলে মেয়েটি ফোন কেটে দেয়। এবার ভয় পেয়ে শ্যান তো মাহির কাছে এসে সবকিছু বলে দেয় যে একটু আগে যে মেয়েটি মাহিকে SMS করেছিল সেটা আসলে তার এক্স গার্লফ্রেন্ড। 10 বছর ধরে তারা একসঙ্গে আছে, কিন্তু যখন থেকে শ্যান মাহিকে দেখেছে তখন থেকে সে মাহিকে ভালোবেসে ফেলেছে, যার কারণে সে ওই মেয়েটির সঙ্গে ব্রেকআপ করে মাহির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। কিন্তু এখন ওই মেয়েটি শ্যানের পিছু ছাড়ছে না। এসব জানতে পেরে মাহি তো অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ 10 বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে থাকার সত্ত্বেও মাহির জন্য যে ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, সে ছেলে তো ভবিষ্যতে মাহির থেকে সুন্দর কাউকে পেলে মাহিকেও ছেড়ে চলে যাবে। এসব ভেবে মাহি ও শ্যানের সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। এবার মাহি তো তার এই দুঃখের কাহিনী তার বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে থাকে। লি আর ইউ মাহিকে সান্ত্বনা দিলেও সেখানে রেন আবার মাহির উপর অনেক রেগেছিল। তবে রেগে থাকলো সে মাহির মুড ঠিক করার জন্য সবাইকে নিয়ে একটি ক্লাবে পার্টি করতে চলে আসে। সেখানে তারা 4 জনে মিলে অনেক মজা করছিল। লি আর ইউ তাদের ভিডিও করে স্টোরিতে দিয়ে দেয়, আর এটা যখন জিং আর চ্যান দেখে তখন তারা তো জেলাস হয়ে তাড়াতাড়ি করে ক্লাবে চলে আসে। চ্যান তো এসে ইউকে খুঁজে পেয়ে যায়, তবে জিং এখনো পর্যন্ত লিকে খুঁজে পায় না। এখানে চ্যানকে ইউর প্রতি এত পজিটিভ হতে দেখে ইউর মনে হয় সে চ্যানের ভবিষ্যৎ নষ্ট করছে, কারণ চ্যান ছেলেটা তার থেকে বয়সে অনেকটাই ছোট। এই বয়সে তার উচিত কলেজ লাইফে এনজয় করার, কিন্তু চ্যান এসব কিছু না করে সারাক্ষণ ইউকে নিয়ে ভাবে। তাই ইউ আবারও চ্যানকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এতে চ্যানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। এদিকে জিং অনেক খোঁজাখুঁজি করে লিকে পেয়ে যায়। সে তখন লিকে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু রেন আর মাহি তো বিন্দাস ডান্স করে যাচ্ছিল। পার্টি শেষ করেও রেন মাহিকে একা ছাড়ে না, তার সঙ্গে অনেক ভালো ভালো সময় কাটাতে থাকে। তখন আবার রেনের গার্লফ্রেন্ড তাকে SMS করে তার সঙ্গে দেখা করতে বলে, কিন্তু রেন তার কোনো রিপ্লাই দেয় না। মাহির মুড ঠিক করার জন্য সে তার সঙ্গেই থাকে। পরের দিন দেখানো হয় আজকে সেই ইভেন্ট হবে। লি তো অনেক নার্ভাস ছিল, এতে জিং তাকে মোটিভেট করে। তারপর লি অনেক সাহস নিয়ে স্টেজে ওঠে। পাবলিক তখন তাকে অনেক প্রশ্ন করে যে এই রোমান্টিক নোবেলটি লিয়ার আসল লাভ স্টোরি কিনা, নোবেলের হিরো আর হিরোইন যেভাবে বিয়ে করেছে তারাও কি সেভাবেই বিয়ে করবে। এইসব প্রশ্ন শুনে লি তো আরো বেশি নার্ভাস হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, তারপর আমরা জিংকে দেখতে পাই সে লিয়ের লেখা বইটি কিনে এবং পড়া শুরু করে দেয়। এই বইটি আসলে লিয়ের লাভ স্টোরি নিয়ে লেখা ছিল। ছোটবেলায় লিয়ের মা আর তার আপন বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এতে লি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল, যার কারণে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না। তখনই তার জীবনে শাও নামের একটি ছেলে আসে, যে কিনা তার প্রতিবেশীও ছিল। শাও সবসময় লিয়ের পড়াশোনাতেও অনেক সাহায্য করত এবং তাকে সারাক্ষণ মোটিভেট করত। তারপর সিনটা বর্তমানে চলে আসে। ইউ আর মাহি লিয়ের কাছে এসে বলে আজকে শাও দেশে ফিরে আসবে। এটা শুনে লি কিছুটা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় শাও দেশে ফিরা মাত্রই জিং এর সঙ্গে দেখা করতে চলে আসে, কারণ তারা 8 বছর ধরে একে অপরের অনেক ভালো বন্ধু। শাও জিংকে বলতে থাকে আমি একটি মেয়েকে প্রপোজাল করার জন্য দেশে ফিরে এসেছি। শাও তো মেয়েটিকে প্রপোজাল করার জন্য জিংকে তাকে সাহায্য করতে বলে। জিংও খুশি খুশি রাজি হয়ে যায়। তার পরের সিনে দেখা যায় শাও লিকে SMS করে পরের দিন তার সঙ্গে দেখা করতে বলে। লিও রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর জিং আবার লিকে মেসেজ করে বলে কালকে তার সঙ্গে দেখা করার জন্য। তবে লি বলতে থাকে কালকে আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, তাই তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এতে জিং এর মনটা খারাপ হলো, সে নিজেকে সামলে নেয়। পরের দিন লি শাওর সঙ্গে দেখা করতে যায়। অনেকদিন পর একে অপরকে দেখে তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল। তখনই সেখানে জিং চলে আসে। এখানে লি আর জিং দুজন একে অপরকে দেখে একদম হতবাক হয়ে যায়। জিং তো লিকে দেখে বুঝতে পেরে যায় যে শাও লিকে পছন্দ করে, আর লিও তার বইয়ে শাওর কথাই লিখেছিল। এখানে শাও তো লিকে একটি নেকলেসও উপহার দেয়, যা দেখে জিং তো অনেক বেশি জেলাস হচ্ছিল, কিন্তু তার তো এখানে কিছুই করার ছিল না। সে বেশি বেশি ড্রিঙ্কস করতে থাকে। যাই হোক, তারপর লি বাড়িতে এসে একটি লাভ লেটারের কথা ভাবছিল, যেটা সে শাওকে অনেক আগে পাঠিয়েছিল, কিন্তু শাও সে
লাভ লেটারটি পায়নি। এদিকে জিং লি আর শাওয়ের লাভ স্টোরি পড়তে পড়তে সে জায়গাতে চলে আসে যেখানে লি শাওকে লাভ লেটার পাঠিয়েছিল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইউএসএ থাকার সময় জিং আর শাও একই বাড়িতে থাকতো। তখন লি শাওকে একটি লাভ লেটার পাঠিয়েছিল, কিন্তু চিঠির উপরে শাওর নামটা মুছে গিয়েছিল, যার জন্য জিং বুঝতে পারছিল না যে এই লেটারটি কার কাছে এসেছে। এই কারণে জিং তো সে লাভ লেটারটি পড়ে ফেলে, যেখানে লি শাওকে নিয়ে কেমন ফিলিংস রাখে তা লিখেছিল। চিঠিতে লিয়ের নাম ক্যারেট লেখা ছিল। জিং যেহেতু অন্যের চিঠি পড়ে নিয়েছে তাই সে সেন্টার নাম্বারে ফোন করে আর লি ফোন রিসিভ করে। জিং লিকে সরি বলে তার চিঠি পড়ার জন্য। জিং আরো বলে, তুমি যাকে চিঠি পাঠিয়েছো তার নাম মুছে গিয়েছিল, তাই আমি চিঠি খুলে নামটা দেখতে গিয়ে পুরো লাভ লেটারটাই পড়ে ফেলেছি। শাও এখন রুমে নেই, সে ফিরে আসলে আমি এই চিঠি তাকে দিয়ে দিব। তখন লি বলে, এর কোনো দরকার নেই, তুমি শাওকে এ ব্যাপারে কিছুই বলো না আর চিঠিটা পুড়িয়ে ফেলো। এখান থেকে সিনটা বর্তমানে চলে আসে। জিং বুঝতে পেরে গিয়েছে শাওকে সে লাভ লেটারটা অন্য কেউ নয় বরং লি পাঠিয়েছিল। তবে লি কি এখনো শাওকে পছন্দ করে এই ভেবে তো জিং অনেকটা পাগল হয়ে যাচ্ছিল। এদিকে লিও এটা ভেবে পাগল হয়ে যাচ্ছিল যে শাওকে দেওয়া লাভ লেটারটা তো জিং পড়ে নিয়েছে, তাই সে এখন লিকে ভুল ভাববে। যাই হোক, তার পরের সিনে আমরা তাদের সবাইকে একসাথে দেখতে পাই। তারা সবাই মিলে একটি ট্রিপে যাওয়ার প্ল্যান করছিল। এখানে দেখা যায় রেন আর মাহি আর আগের মতো ঝগড়া করছিল না। তারা একে অপরের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল, যা দেখে তারা তো তাদের উপরে সন্দেহ করতে থাকে যে তারা আবার ডেট করছে কিনা। তারপর তারা সবাই মিলে ঘুরতে চলে আসে। এখানে তারা যখন স্কেটিং করছিল তখন তো সব পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এই দেখে লি তো অনেক ঘাবড়ে যায়, এমনকি সে কান্না করে ফেলে। কিন্তু শাও তো আসলে অজ্ঞান হয়নি, সে লিয়ের সঙ্গে মজা করছিল, তার এখানে কিছুই হয়নি। কিন্তু লি তো শাওকে ঠিক দেখেও কান্না থামাতেই পারছিল না, তাই শাও তার হাতটা ধরে। এটা দেখে আবার জিং এর ফেটে যাচ্ছিল, তাই সে তাড়াহুড়া করে এদেরকে আলাদা করে ফেলে। পরের সিনে আমরা রেন আর মাহিকে দেখতে পাই। তারা দুজনও এখানে ঘুরতে এসে একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এরা যখন কলেজে পড়তো তখন একে অপরের সঙ্গে ডেট করত, কিন্তু ছোট্ট একটা ভুল বুঝাবুঝির কারণে তারা ব্রেকআপ করে নিয়েছিল। এরপর থেকে একে অপরকে জেলাস করানোর জন্য তারা দুজনেই অনেকের সঙ্গে ডেট করেছে, কিন্তু সে ডেট তারা কেউই বেশি দিন টিকাতে পারেনি, কারণ তারা তো সত্যিকার অর্থে এখনো একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু এখন এক্সের সঙ্গে আবারও ডেট করবে এটা ভেবেই তো দুজনে লজ্জা পাচ্ছিল, এই কারণে কেউই কারোর ফিলিংস শেয়ার করছিল না। তারপর রাতের সিন দেখানো হয়। ডিনার করার সময় লি শাওর সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল, এতে জিং এর অনেক জেলাস হয়, এই জন্য সে তো বেশি করে ড্রিঙ্কস করে ফেলে। জিং এর এই অবস্থা দেখে চ্যান তো তাকে রুমে নিয়ে আসে। লি আবার জিং এর অবস্থা কেমন আছে তা দেখার জন্য তার রুমে আসে। লি এখানে চাদর দিয়ে জিংকে ডেকে দেয় এবং বেডের ওই পাশে থাকা লাইটটা যখন বন্ধ করতে যাবে তখনই হঠাৎ করে লি তো জিং এর উপর পড়ে যায়, এতে জিং এর ঘুম ভেঙে যায় এবং সে সুজা লিকে কিস করে দেয়। লি তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের দিন তারা সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়, কিন্তু লি আর শাও তাদের হোমটাউনে ফিরে আসে। লি এখানে তার মাকে সরি বলে তার সঙ্গে খারাপভাবে কথা বলার জন্য। লিয়ের মাও তাকে ক্ষমা করে দেয়। তারপরে রাতের সিন দেখানো হয়, সবাই মিলে একসঙ্গে ডিনার করছিল। তখনই সেখানে লি জানতে পারে যে শাও তার দূর সম্পর্কের আঙ্কেল হয়, মানে যাকে লি আগে পছন্দ করত সে তার আঙ্কেল, আর শাও যাকে এখন প্রপোজাল করতে যাচ্ছিল সে তো তার ভাতিজি হয়। এদিকে জিং তো ভেবে নেয় যে লি আর শাও তাদের হোমটাউনে গিয়ে হয়তো এক হয়ে গিয়েছে। এসব ভেবে জিং তো অনেক স্যাড হয়ে যায়। তখনই তাকে হসপিটাল থেকে ফোন করা হয়। ম্যালেরিয়ার জন্য আফ্রিকার মানুষের অবস্থা এখন খুবই খারাপ, তাই চেকআপের জন্য জিংকে আফ্রিকায় যাওয়ার অর্ডার দেওয়া হয়। জিংও সেখানে যেতে রাজি হয়ে যায়, কারণ সে এখানে থেকে আর কি বা করবে। চোখের সামনে লিয়ার শাওকে ডেট করতে দেখে তার অবস্থা খারাপই হবে, তাই সে আফ্রিকায় যেতে রাজি হয়ে যায়। পরের দিন লি জিং এর সঙ্গে দেখা করার জন্য হসপিটালে আসে। তখন সে জানতে পারে যে জিং আফ্রিকায় চলে যাবে। এতে লিয়ের তো জিং এর জন্য চিন্তা হয়, কারণ এখন আফ্রিকার পরিস্থিতি একদমই ভালো না। সে বারবার জিংকে যেতে বারণ করে, কিন্তু জিং যেহেতু একজন ডক্টর তাই সে নিজের পরোয়া না করে সেখানকার মানুষকে সাহায্য করতে অবশ্যই যাবে। এই কথা শুনে লি রাগ করে সেখান থেকে চলে যায়। তবে রাস্তায় তো লি সাইকেল নিয়ে পড়ে যায়, যার কারণে তার থুতনি কেটে রক্ত বের হতে থাকে। আশেপাশের লোকজন লিয়ের ফোন থেকে জিংকে ফোন করে আর সেখানে আসতে বলে। জিং তো তাড়াহুড়া করে সেখানে চলে আসে, আর লিয়ের এই অবস্থা দেখে জিংও অনেকটা ঘাবড়ে যায়। তারপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়।
আর ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। তারপর জিং লিকে নিয়ে তার বাড়িতে আসে। এখানে লি তো জিংকে বলতে থাকে যে শাও আর তার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই যেমনটা জিং ভাবছে। শাও তো তার দুঃসম্পর্কের আঙ্কেল হয়। লি তখন জিংকে তার মনের কথাটা বলতে যাচ্ছিল, তখনই আবার রান্না হওয়ার খাবার পড়ে যেতে থাকে। এই কারণে জিং তার কথা না শুনেই খাবারের দিকে মনোযোগ দেয়। তারপর তো জিং ভুলবশত লিয়ের চোট লাগা জায়গায় হাত দিয়ে দেয়। এতে লিয়ের ব্যথা করতে শুরু করে। এই দেখে জিং চেক করছিল কোনো সমস্যা হয়েছে কিনা। তখনই হঠাৎ করে সে লিকে কিস করে দেয়, আর লিও তাকে আটকায় না, সেও কিসের ফিল নিতে থাকে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন তো লি ইউ আর মাহির সঙ্গে ক্লাবে যায়, কিন্তু জিং এই খবরটা জানতো না। তাই সে লিয়ের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে তখন তালা লাগানো ছিল। জিং লিকে ফোন করে, কিন্তু লি তো ফোনটা ধরে না। এমনকি সে মাহি আর ইউকেও ফোন করে, কিন্তু তারাও ফোন ধরে না। তারপর সে রেনকে ফোন করে জিজ্ঞাসা করে লি কোথায়। রেন বলে সে জানে না। আসলে রেন জানে তারা এখন কোথায় আছে, কিন্তু ইউ আর মাহি তাকে বলতে বারণ করেছিল, কারণ তারা জিংকে আজকে লিয়ের সঙ্গে দেখা করতে দিবে না বলে প্ল্যান করেছিল, আর দেখতে চাচ্ছিল জিং লিয়ের সঙ্গে দেখা করার জন্য কি কি করে। এই কারণে তো ইচ্ছে করে তারা লিয়ের ফোনটা বাড়িতে রেখে গিয়েছিল, আর লি তো এ ব্যাপারে কিছুই জানে না। এদিকে জিং তো লিকে নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করছিল যে লি এখন কোথায় আছে। সে তাদের ক্যাফেতেও যায় আর লিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এখানে থাকা তারাও জানে না লি কোথায়। তাই সবশেষে জিং চ্যানকে ফোন করে। চ্যান তো আর তাদের প্ল্যানের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে জিংকে অ্যাড্রেস দিয়ে দেয়। চ্যানকে জিং এর সঙ্গে কথা বলতে দেখে লি তার থেকে ফোনটা নিয়ে জিংকে বলে, এই ক্লাবের পাশে একটি ক্যাফে আছে, আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। জিং তো তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে, কিন্তু ক্যাফেতে এসে জিং তো লিকে খুঁজে পায় না, কারণ সেই ক্লাবের দুই পাশে দুটো ক্যাফে ছিল। জিং যে ক্যাফেতে আছে সেখানে লি নেই, আর লি যে ক্যাফে ছিল সেখানে জিং ছিল না। এখানে লি জানতে পারে এই ক্লাবের অপর পাশে আরেকটি ক্যাফে আছে। লি বুঝতে পারে জিং হয়তো সেখানেই তার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি করে লি জিং এর সঙ্গে দেখা করার জন্য দৌড় লাগায়। জিং যখন লিকে দেখে তখন সে কিছুটা শান্ত হয়। তারপর তো লি জিং এর কাছে আসলে জিং সরাসরি লিকে কিস করতে থাকে, কারণ সে আজকে সকাল থেকে জিংকে কোথাও দেখতে পায়নি। যাই হোক, পরের দিন লি আর ইউ ক্যাফেতে মাহির একটি বই পায়, যেখানে মাহি আর রেনের একসঙ্গে একটি ছবি ছিল, যেটাকে মাহি অনেক যত্ন করে রেখে দিয়েছিল। তারপর যখনই মাহি ক্যাফেতে আসে তখন তো এরা দুজন তাকে ধরে আর জিজ্ঞাসা করে তাদের মধ্যে কি চলছে। মাহি বলে কলেজ লাইফে তারা একে অপরের সঙ্গে ডেট করেছিল, কিন্তু পরে ব্রেকআপও হয়ে গিয়েছে, আর এখন মাহি আবারও রেনকে ভালোবেসে ফেলেছে। কিন্তু রেন মাহিকে নিয়ে কি ফিলিংস রাখে তা সে জানে না। এই শুনে লি আর ইউ ঠিক করে তারা সবাই মিলে মাহি আর রেনকে এক করে দিবে। পরের সিনে দেখা যায় চ্যান স্যুট বুট পরে ইউর পরিবারের সঙ্গে দেখা করতে আসে। তারপর চ্যান তার পরিচয় দিয়ে বলে সে ইউর বয়ফ্রেন্ড। এই শুনে ইউর বাবা মা তো চ্যানের অনেক খাতির যত্ন করে। চ্যান খুব সহজেই তার বাবা মায়ের সঙ্গে মিশে যায়। ইউর থেকে চ্যানের বয়স কম ছিল, তবে তাতে তার বাবা মায়ের কোনো আপত্তি নেই। এই শুনে ইউও অনেক খুশি হয়ে যায়। পরের সিনে লিকে দেখানো হয় তার বাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তাই বাড়ি ঠিক না হওয়া পর্যন্ত লি ইউ কিংবা মাহির সাথে থাকার কথা বলে, কিন্তু জিং লিকে তার সঙ্গে তার গ্র্যান্ডপার বাড়িতে আসতে বলে। প্রথমে লি রাজি হচ্ছিল না, কিন্তু 1 মাস পর জিং চলে যাবে আফ্রিকাতে, তাই লি যেতে রাজি হয়ে যায়। তারপর তারা যখন বাড়িতে আসে তখন জিংকে দেখে তার আন্টি আর গ্র্যান্ডপা বলে তার বিয়ের জন্য তারা একটি মেয়ে খুঁজেছে, আর ওই মেয়েটিও এখানেই ছিল। তবে জিং তো ওই মেয়ে সহ সবার সামনে লিকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, পরের সিনে আমরা চ্যান আর ইউকে দেখতে পাই তারা বিয়ের রেজিস্ট্রি করে নিয়েছে। এখন চ্যান আর ইউ হাজব্যান্ড ওয়াইফের মতোই একসাথে থাকতে শুরু করে দিয়েছে। এদিকে মাঝ রাস্তাতে মাহির গাড়ি খারাপ হয়ে যায়। তখনই সেখানে একটি কাপল সাইকেল করে যাচ্ছিল। সে আর রেন যখন ডেট করেছিল তখন তারা এখানে প্রায়ই সাইকেলে করে আসতো। জায়গাটা মাহির অনেক পছন্দের ছিল। তারা ঠিক করে রেখেছিল তাদের বিয়ের ফটোশুট তারা এখানেই করবে, এমনকি তারা কথাও দিয়েছিল তারা সারা জীবন একসঙ্গে থাকবে। এইসব ভেবে মাহি আজকে ঠিক করে সে যেভাবেই হোক আজকে রেনকে তার মনের কথাগুলো বলে দিবে। এই কারণে সে রেনকে ফোন করে এখানে আসতে বলে। কিছুক্ষণ পর রেনও সেখানে চলে আসে। রেন তো এসে মাহিকে বলতে থাকে সে কি আবারও তাকে নিয়ে ফিলিংস রাখতে শুরু করেছে। মাহি কিছু বলতে যাবে তার আগে রেন বলে ওঠে মাহি যেন তাকে নিয়ে কোনো ফিলিংসই না রাখে, কারণ সে মাহির যোগ্য না। এইসব শুনে মাহি তো আপসেট হয়ে যায়। সে আবারও তার সঙ্গে সম্পর্কে আসতে তো চায়, কিন্তু রেনের এই কথা শুনে মাহি নিজের দুঃখ চেপে রেখে রেনকে বলে না, আমি আমার এক্সের সঙ্গে কখনোই ডেট করতে চাই না। আসলে রেন তো মনে করেছিল যে মাহি তাকে আবারও অ্যাকসেপ্ট করবে না, তাই সে কথাগুলো বলে
বলেছে, কিন্তু মাহি যেহেতু তাকে সত্যি অ্যাকসেপ্ট করলো না, তাই রেনও আপসেট হয়ে যায়। এভাবেই কয়েক মাস কেটে যায়। তারপর আমরা দেখতে পাই ইউ প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তাই সে এই কথাটি চ্যানকে না বলে লিয়ার মাহিকে বলে চ্যান এখন একটি বাবার দায়িত্ব নিতে পারবে না, সে অনেক ছোট, তাই সে অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাহি আর লি ইউকে সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে চ্যানের সঙ্গে কথা বলতে বলে, কিন্তু ইউ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এ কারণে সে লিয়ার মাহিকেও এই কথাটা কাউকে না বলতে বলে, স্পেশালি চ্যানকে। কিন্তু লি তো কথায় কথায় জিংকে সবকিছু বলে দেয়। জিং তখন চ্যানকে ফোন করে ইউর প্রেগনেন্টের কথাটা বলে দেয়। এই দেখে লি তো জিং এর উপর রেগে যায়, কারণ সে ইউকে কথা দিয়েছিল এই ব্যাপারে সে চ্যানকে জানতে দিবে না। এদিকে চ্যান তো এসব কিছু জানতে পেরে একদম অবাক হয়ে যায়। তারপর যখন চ্যান আর ইউ একসাথে হয়, তখন ইউ তো চ্যানের মুখ দেখিয়ে বুঝে যায় যে চ্যান সবকিছু জেনে গিয়েছে। ইউ বলতে থাকে সে বাচ্চাটিকে অ্যাবর্শন করিয়ে নিবে। চ্যান তো রেগে যায়। ইউ তাকে বুঝিয়ে বলে তার বয়স এখন মাত্র 21 বছর, সে এ বয়সে বাবার দায়িত্ব নিতে পারবে না, তাই এটা করাই তাদের পক্ষে ঠিক হবে। চ্যান বলে সে বাচ্চাটির দায়িত্ব নিতে পারবে, তাই সে যেন অ্যাবর্শন না করায়। কিন্তু ইউ তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। এই কারণে চ্যান তো রেগে গিয়ে বলতে থাকে এ বাচ্চা শুধু ইউর একা না, তারও, তাই সে কিভাবে একাই এত বড় সিদ্ধান্তটা নিতে পারলো। কিন্তু ইউ এখনো তার সিদ্ধান্ত পরিবর্তন করে না, তাই চ্যান রেগে সেখান থেকে চলেই যায়। এদিকে লিয়ার জিং এর মধ্যে ঝগড়া হয়ে যায়, কারণ লিয়ার না করা সত্ত্বেও জিং চ্যানকে সবকিছু বলে দিয়েছে। তবে জিং এর মতে চ্যান হলো সেই বাচ্চার বাবা, তাই ইউ যা সিদ্ধান্ত নিবে তা চ্যানের জানা উচিত। এসব শুনে লি তো জিং এর উপর আরো রেগে যায় আর জিং এর বাড়ি থেকেও চলে যায়। তারপর লি যখন ক্যাফেতে আসে, তখন ইউর বদলে মাহি তো লিকে শাস্তি স্বরূপ তার মাথার চুল এলোমেলো করে দেয়, কারণ সে কথা দেওয়ার সত্ত্বেও জিংকে ইউর প্রেগনেন্ট হওয়ার কথাটা বলে দিয়েছে। কিন্তু মাহিও কিন্তু তার প্রমিস ভেঙেছে, কারণ সেও রেনকে সবকিছু বলে দিয়েছে। এই শুনে ইউ যখন মাহির চুল এলোমেলো করতে যাচ্ছিল, তখনই রেন তাদেরকে ট্রিট দেওয়ার কথা বলে আর তারা সবাই মিলে ডিনার করতে চলে আসে। এখানে তো তারা সবাই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। মাতাল লি কান্না করে ফেলে, কারণ সে জিং এর সঙ্গে ঝগড়া করেছে। এই কারণে ইউ জিংকে এসএমএস করে এখানে আসতে বলে। কিছুক্ষণ পর জিং সেখানে আসে এবং লিকে নিয়ে চলে যায়। তারপর মাহিও রেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারি ইউ একা হয়ে যায় আর চ্যানের কথা ভেবে সে কান্না করতে থাকে। এদিকে জিং লিকে বাড়িতে এনে তাকে সরি বলে আর কথা দেয় ভবিষ্যতে সে এ ভুল আর কখনই করবে না। যাই হোক, পরের দিন জিং আর চ্যানকে একসাথে দেখানো হয়। বেশ কয়েকদিন হয়ে গেল চ্যান আর ইউ কেউ কারোর সাথে কথা বলছে না। চ্যান বলতে থাকে ইউ এখনো তাকে একটি বাচ্চা ছেলের মতোই ভাবে, সেভাবে চ্যান বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। জিং তখন তাকে বুঝিয়ে বলে যদি ইউ এমনটাই ভাবতো তাহলে সে তোমাকে চুজ করতো না, আসলেই সে তোমাকে অনেক ভালোবাসে আর এই কারণে সে এই সিদ্ধান্তটা নিয়েছে যাতে করে তোমার উপর কোনো প্রেসার ক্রিয়েট না হয়। তাই তোমার উচিত আরেকবার শান্তভাবে ইউর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা। এদিকে ইউ যখন তার বাবা মার সঙ্গে ছিল, তখন তার মা ইউর শৈশবকালের কথাগুলো বলছিল যে ইউর জন্মের পর তারা কত খুশি ছিল। এই শুনে ইউ বুঝতে পারে বাবা মা হওয়া কতটা গর্বের বিষয়। অন্যদিকে রেন তো মাহির সঙ্গে এসে দেখা করে। সে মাহিকে অন্য যে কারোর সঙ্গে দেখলেই অনেক বেশি জেলাস হতো, এমনকি সে তো এখন মাহিকে কোনোভাবেই ভুলতে পারছিল না। এই কারণে আজকে সে মাহিকে তার ফিলিংস এর ব্যাপারে জানিয়ে দেয় আর সরাসরি কিস করে দেয়। মাহিও তাকে আপন করে নেয় আর আগের সব ঘটনার জন্য সরি বলে আর ফাইনালি এই কাপল এক হয়ে যায়। আর পরের সিনে দেখা যায় ইউ যখন তার বাসায় আসে, তখন সে চ্যানকে অনেক বেশি মিস করছিল। তখনই সেখানে চ্যান আসে। চ্যানকে দেখে ইউ বলে তুমি এসেছো, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। চ্যান বলে আমিও তোমাকে মিস করেছি। ইউ বলে তাহলে কেন আমার সঙ্গে কন্ট্রাক্ট করনি? চ্যান বলে আমি বারবারই তোমার কাছে আসার চেষ্টা করেছি কিন্তু পারিনি, এই ভেবে যে তুমি যদি আমাকে আরো বেশি দূরে সরিয়ে দাও। এই বলে চ্যান তো তাকে জড়িয়ে ধরে আর বলে যদি আমি জানতাম তুমি আমাকে অনেক মিস করছো তাহলে তো আমি কখনই চলে আসতাম। আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি বাচ্চার ব্যাপারে তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। তবে এতক্ষণে তো ইউও তার সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছে যে সে বাচ্চাকে জন্ম দিবে। এটা শুনে চ্যান অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এদিকে জিং আর লি তো স্যাড ছিল, কারণ জিং 6 মাসের জন্য আফ্রিকায় চলে যাচ্ছে। যাই হোক, তারপর এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। তারপর আমরা তাদের 4 জনকে দেখতে পাই। একে অপরের সঙ্গী পেয়ে তারা তো অনেক বেশি খুশি ছিল। স্পেশালি চ্যান আর ইউ সময়টাকে অনেক বেশি উপভোগ করছিল। চ্যান তো সবসময় ইউ টেক কেয়ার করতেই থাকে, যা দেখে
ইউও বুঝতে পারে যে চ্যান তাকে কত বেশি ভালোবাসে, কিন্তু বেচারি লি জিংকে অনেক মিস করছিল। তাই সে এবার তাদের লাভ স্টোরি নিয়ে বই লেখা শুরু করে। সে জিং আর তার প্রথম দেখাটা কিছুটা এভাবে লিখে যে একদিন লাইব্রেরিতে লি যখন বুক শেলফগুলো পরিষ্কার করছিল তখনই ভুলবশত একটার পর একটা বুক শেলফ পড়ে যায়। তখন অনেকগুলো বইয়ের মধ্য থেকে জিং বেরিয়ে আসে, আর এভাবেই তাদের প্রথম দেখা হয়েছিল। এভাবে লি তো আস্তে আস্তে তার মনের মতো করে বইটা লিখতে থাকে। তারপর একদিন লি ওই পাহাড়ে এসে জিং আর তার নামের একটি লাভ লকও লাগিয়ে দিয়ে যায়। এভাবেই 6 মাস কেটে যায়। আজকে চ্যান আর ইউর বিয়ের অনুষ্ঠান করা হচ্ছিল। ফাইনালি চ্যানের ইচ্ছা পূরণ হয়েছে, আর এখন ইউ ও চ্যানকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তাদের পরিবারও তাদেরকে নিয়ে খুশি ছিল। লি আর মাহিও তাদের দুজনকে একসঙ্গে দেখে এত বেশি খুশি হয় যে তারা অঝরে কান্না করতে থাকে। বেচারি লি তো বেশি কান্না করছিল, কারণ সে জিংকে খুব বেশি মিস করছিল। তখনই জিং তাকে ভিডিও কল করে। লি জিজ্ঞাসা করে 6 মাস তো হয়ে গিয়েছে, কিন্তু তবু কেন জিং এখনো ফিরে আসছে না। জিং বলে তার কাজ এখনো শেষ হয়নি, তাই আসতে আরো কিছুদিন দেরি হবে। লি তখন তার দুঃখ ভুলার জন্য লাইব্রেরিতে আসে, আর সে যখন বুক সেলফ থেকে একটি বই নামাচ্ছিল তখন একের পর এক সেলফগুলো পড়ে যায় ঠিক তার লেখা বইয়ের মতন। এমনকি অনেকগুলো বইয়ের মধ্য থেকে জিংও বেরিয়ে আসে। এই দেখে লি তো একদম সারপ্রাইজ হয়ে যায়। সে দৌড়ে গিয়ে জিংকে জড়িয়ে ধরে। আসলে জিং তার বইটি পড়েছিল, তাই সে লিকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তাকে মিথ্যে কথা বলেছে যে সে এখনো আফ্রিকাতে আছে। তারপর জিং তো একটি বই থেকে রিং বের করে লিকে বিয়ের জন্য প্রপোজাল করে, আর লি তো খুশি মনে সাথে সাথেই তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর জিং তাকে রিংটা পরিয়ে দেয়, আর একে অপরকে কিস করে দুজন দুজনের হয়ে যায়। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।